তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার নাম শুভনীল পাল। আজকে আমরা পড়াতে চলেছি ইন্টিগ্রেশন ফর ফিজিক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন ফর ফিজিক্স বলতে আগের ক্লাসে আমরা পড়েছিলাম ডিফারেন্সিয়েশন যতটুকু লাগবে ফিজিক্সের জন্য। আজকে আমরা পড়বো ইন্টিগ্রেশন যতটুকু লাগবে ফিজিক্সের জন্য। ওকে, তো এরপর থেকে এই দুটো ভিডিও কভার হয়ে গেলে এরপর থেকে আমি 11-12-এর ভিডিওগুলো দেওয়া শুরু করবো। প্রথম পরে হয়তো ভিডিওটা দেবো আমি ওই ইলেকট্রোস্ট্যাটিক যেটাকে বলে স্থিরতড়িৎ 12-এর ওটার উপর। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, তোমরা আশা করি সব কিছু বুঝে যাবে। আজকের ভিডিওতে আমি ইন্টিগ্রেশন যতটুকু ফিজিক্সের জন্য লাগে, কারণ 11-এ যখন তোমরা ভর্তি হবে, হ্যাঁ 11-এ যখন ভর্তি হবে অথবা যারা 12-এ পড়ো, হ্যাঁ অনেকেই ইন্টিগ্রেশন একটুখানি কমজোরি দেখেছি আমি, তাই জন্য আমি বললাম ফিজিক্সের জন্য 11-12-এ অত কিছু লাগে না, মানে ইন্টিগ্রেশনে। তো বেসিক জিনিসগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটুখানি লক্ষ্য করো, আশা করছি পারবে। আর তোমাদের একটা কথা বলি, এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো অঙ্কর ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে, তোমাদের কিন্তু ট্রিগনোমেট্রিক সূত্রগুলো সব জায়গায় লাগবে, যেগুলো 11-এ ছিল, অংশকোণ, যৌগিক কোণ, ওইগুলো। ঠিক আছে, তো এইগুলো একটু ভালোভাবে করো, বুঝলে? তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েশন আগের ভিডিওতে কি বলেছিলাম? ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে আমরা বলেছিলাম যে কোনো ফাংশনকে যদি আমি ভাঙি, কোনো ফাংশনকে আমি যদি টুকরো 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 করে ভাঙি, তাহলে ওটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমি যদি ফাংশনগুলোকে ভাঙি তাহলে ওইটাকে কি আমি জুড়তে পারি না? অবশ্যই জুড়তে পারি। একটা কথা মাথায় রাখবে, মন ভাঙলে জোড়া যায় না, কিন্তু ফাংশন ভাঙলে জোড়া যায়। কার সাহায্যে? ইন্টিগ্রেশন। ঠিক আছে, চলো। তো ডিফারেন্সিয়েশন আমাদের ছিল dy/dx, এটার মানে ছিল আমাদের ডিফারেন্সিয়েশন, যেটার মানে ছিল কোনো জিনিসকে টুকরো টুকরো করে ভাঙা। ঠিক আছে, কিন্তু আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে তার উল্টো। কেন, কি করে? ধরি আমি ডিফারেন্সিয়েশন ধরছি fx, ওকে, ধরছি এটা ডিফারেন্স, মানে এর একটা ফাংশন ছিল, ওই ফাংশনটাকে ভেঙে আমি fx লিখলাম। ঠিক আছে, সেটা হয় dy/dx ইকুয়ালস টু fx, dy/dx আর dy/dx আর dy/dx ইকুয়ালস টু fx। ঠিক আছে, এবার এখান থেকে আমি ইন্টিগ্রেশন ফর্ম করব কি করে? আমি কি বললাম, ইন্টিগ্রেশন মানে হচ্ছে জুড়তে হবে। জোড়ার যে সাইনটা তোমাদের যদি কোনো জায়গায় কেটে যায়, ওই জায়গাটা তোমাদের হিল করার জন্য তোমরা কি করো, একটা ব্যান্ডেড লাগাও। ব্যান্ডেডটা কি? ওটা হিল করে। তাহলে নিশ্চয়ই এ তো ভেঙে গেছে, একে জোড়া লাগানোর জন্য একটা কিছু তো লাগবে, যাতে এই জোড়া লেগে যায়। হ্যাঁ, মানে একটা টেপ টাইপসের কিছু একটা লাগবে, যে ভাই একে টেনে জোড়া লাগাবো। ঠিক আছে, সেটা কি? সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের সাইন হয় হচ্ছে এইরকম, ইন্টিগ্রেশনের সাইন হয় এরকম। এবার এখান থেকে ইন্টিগ্রেশন কি করে ফর্ম করব? যদি আমি এই ডিএক্সটাকে এইদিকে দিয়ে দিই, যদি আমি এই ডিএক্সটাকে এদিকে দিয়ে দিই, তাহলে ডিওয়াই ইকুয়ালস টু এফএক্স কি হয় ডিএক্স, তাই তো? ডিওয়াই ইকুয়ালস টু এফএক্স ডিএক্স। এবার এটার মানেও তো হচ্ছে ক্ষুদ্র একটা অংশ। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। ঠিক আছে, তো দেন আমি কি করলাম, দুই দিকে ইন্টিগ্রেশন লাগিয়ে দিলাম। ওকে, তো ইন্টিগ্রেশন যখন লাগালাম তাহলে কি হয়, ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স। কি করলাম, দুদিকে ইন্টিগ্রেশন লাগিয়ে দিলাম। কেন লাগালাম? আমি এই ফাংশনটাকে জুড়ে বড় ফাংশন করব। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন লাগানো মানে হচ্ছে ওই ফাংশনটার মানে ছোট ছোট জিনিসগুলোকে জুড়ে একটা বড় জিনিস বানানো। তাহলে আমি ছোট ছোট জিনিস, এখানে ডিওয়াই মানে ছোট জিনিস, তাহলে ডিওয়াই এখানে ইন্টিগ্রেশন লাগালাম মানে কি, ওগুলো জোড়া শুরু করলো। বা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ fx dx। এই যে ইন্টিগ্রেশন ফর্ম হয়ে গেল। আমি কি করলাম, y এর যদি dy যদি এরকম হয়, dy যদি fx dx হয়, তাহলে y ইকুয়ালস টু আমি ইন্টিগ্রেশন অফ fx dx লিখতে পারবো না? আর ইন্টিগ্রেশন মানে তো যোগফল, পুরোটাকে বলছে। আমরা নিশ্চয়ই বলতে পারবো y ইকুয়ালস টু fx dx, নিশ্চয়ই বলতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে জিনিসটা কি।
এরপর আমরা প্রমাণ করে দেখাবো যে আমরা ডিফারেন্সিয়েশনের থেকে ভাঙছি আবার ইন্টিগ্রেশনের থেকে জুড়ছি, এটা আমরা প্রমাণ করে দেখাবো। ওকে, তো তোমরা কি এটা বুঝতে পারলে? অবশ্যই বুঝতে পেরেছো হয়তো। তো দেন আর পড়বো যে দেন আমরা পড়বো যে ইন্টিগ্রেশনকে কেমন দেখতে হয়। ঠিক আছে, ইন্টিগ্রেশনকে কেমন দেখতে হয়। ইন্টিগ্রেশনকে দেখতে হয় হচ্ছে এইরকম, আগেই বললাম। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। যদি আমি এখানে একটা ফাংশন দিয়ে দিই, একে বলা হবে ইন্টিগ্রেন্ড। ইন্টিগ্রেন্ড। আর এই পুরোটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। বোঝা গেল? বোঝা গেছে নিশ্চয়। এবার আচ্ছা, এই সাইনটাকে আমি কিভাবে মনে রাখবো? যেটা ইন্টিগ্রেশন সাইন এরকম হয়, সেটা কিভাবে আমি মনে রাখবো? আচ্ছা, আমরা পড়েছিলাম ছোটবেলায় যে সাম। সাম মানে হচ্ছে যোগ, ইন্টিগ্রেশন মানে হতো যোগ। ছোট ছোট অংশ জুড়ে বড় অংশ তৈরি হচ্ছে, মানে কি যোগ করছি। তাহলে আমি সাম থেকে এসটাকে নিয়ে নিলাম, সাম থেকে এসটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে ধরে আমি ওপরের দিক আর নিচের দিক টানলাম। অনেকে কি বলে, ছোট ছোট বাচ্চা যাদের থাকে তাদের যদি নাটা হয়, তাদের বলে মাথা ধরে আর পা ধরে টানতে। মানে শুনেছি, জানি না শুনেছিস না, কিন্তু যদি এটা এই এসের ক্ষেত্রে করা হয়, তাহলে এটা কি হয়, এটাকে দেখতে এরকম হয়ে যায়। মিল পাচ্ছি জিনিসটার সাথে? বুঝলি কিভাবে মনে রাখি? চল এবার আমরা ইন্টিগ্রেশনের প্রকারভেদ শিখবো। ইন্টিগ্রেশনের প্রকার ভেদ। ইন্টিগ্রেশনের প্রকার ভেদ, ঠিক আছে? আমাদের ইন্টিগ্রেশন দু রকমের হয়। ক রকমের হয়? দু রকমের হয়। কি কি হয়? একটা হচ্ছে আচ্ছা, ইন্টিগ্রেশন মানে কিন্তু সমাকল বা সমাকলন, ঠিক আছে? ইন্টিগ্রেশনের বাংলা সমাকল বা সমাকলন। ইন্টিগ্রেশন দুই রকমের হয়। এক নম্বর হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ঠিক আছে? আর দুই নম্বর হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। ইনডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে অনির্দিষ্ট সমাকল, আর ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট সমাকল। ইনডেফিনাইট আর ডেফিনাইটের মধ্যে পার্থক্য কি? আমি ওখানে যা বললাম যে আমি এইটাকে লিখি এরকম ভাবে, যদি আমি ওখানটায় এটাকে লিখি fx dx ইন্টিগ্রেশন দিয়ে, তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে। এবার যদি আমি ধর এইটার ইন্টিগ্রেশন করে আমি ধর f ড্যাশ x বলছি, f ড্যাশ x পেলাম এখান থেকে, ধর ইন্টিগ্রেশন করে আমি এটা f ড্যাশ x পেলাম। f ড্যাশ x পেলে এখানে ইনডিফিনিট ইন্টিগ্রালের জন্য একটা প্লাস c মানে একটা কনস্ট্যান্ট চলে আসে। এই কনস্ট্যান্টটা মানে যে কোনো কিছু হতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 সামথিং 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 যা খুশি, ঠিক আছে? তাহলে আমি f ড্যাশ x প্লাস c এর পাশে অবশ্যই c ইকুয়ালস টু i ডট c মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কেন হলো? কেন এই
কনস্ট্যান্টটা আসলো, হ্যাঁ সেটাই বলছি আমি পরের মানে সেটাই বুঝবি হচ্ছে তুই এই ডেফিনাইট ইন্টিগ্রালের কনসেপ্ট। ডেফিনাইট ইন্টিগ্রালের কনসেপ্ট কি এখানটা আমি শর্ট করে বুঝিয়ে দিচ্ছি, পুরোটা বুঝবি হচ্ছে অঙ্কের নিয়মে, ঠিক আছে? অঙ্কের নিয়ম বলতে অঙ্কের একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 12-এ, সেখানে ডেফিনাইট ইন্টিগ্রাল আছে। আমি ফিজিক্সের জন্য দুটো লাগে না, দুটো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ধর এখান থেকে এখানটা দুটো অ্যাক্সিস আছে, বলছে এখান থেকে এই অবধি একটা রাশি মানে একটা ফাংশনের আমার এরিয়া বের করতে বলছে। একটা এই বিন্দু থেকে ধর এটা আমি ধরছি এ, এটা হচ্ছে বি, এখান থেকে এই অবধি এইটুকুর এরিয়া বার করতে বলছে, ঠিক আছে? এখানটা দেখ লিমিট দেওয়া আছে, কিন্তু এটার কোনো লিমিট দেওয়া থাকে না। এখানটা কি দেওয়া থাকে? এখানে লিমিট দেওয়া থাকে, ওখানটায় কোনো লিমিট দেওয়া থাকে না। এবার লিমিট দেওয়া যেহেতু থাকে না, তাই জন্য একটা কনস্ট্যান্টকে আনতে হয়। এই কনস্ট্যান্টটা যা খুশি তাই হয়ে যেতে পারে, কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে বা নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কি হয়, এ থেকে বি একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে। এই লিমিট দেওয়ার জন্য ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে কনস্ট্যান্টটা আসে না। তাহলে এ কে দেখতে কিরকম হবে? একে দেখতে হবে এরকম, যদি এটা ফাংশনটা বার করি মানে এ থেকে বি, বলছে দেখ যেটা থেকে শুরু হবে সেটা নিচে হবে, আর যেখানটা যেতে হবে সেটা উপরে হবে। যেটা মানে এ থেকে বি একটা পয়েন্টে বলছে, এ থেকে বি পয়েন্টে, তাহলে এ থেকে এ নিচে, এ থেকে বলেছে এ থেকে বি fx dx, ঠিক আছে? এবার ধর এখানটা এ থেকে বি কেন দিলাম আমি? ধর আমি এইটাকে ইন্টিগ্রেশন করে f dash x পেলাম, ঠিক আছে? আমি ইন্টিগ্রেশন করে f dash x পেলাম, f dash x প্রথমে ইন্টিগ্রেশন যখন করবি, ইন্টিগ্রেশন উঠিয়ে এরকম একটা বক্স দিবি ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে। এবার এরপরে এ থেকে বি লিখবি, ঠিক আছে? এটার মানে কি, এখানটায় তোকে এই এক্স এর জায়গায় এই মানগুলো বসাতে হবে। কিরকম ভাবে বসাতে হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লিখে দিচ্ছি, লিখে নে জিনিসটা। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে এখান থেকে আসছে f ড্যাশ, আপার লিমিট কি আছে? b, f ড্যাশ b মাইনাস f ড্যাশ a, এই আসবে। এবার এই দুটো বিয়োগ করে যা আসবে সেটা হবে, ঠিক আছে? তার মানে আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল আর ইনডেফিনাইট ইন্টিগ্রাল দুটোই বুঝতে পারলাম। শুধু মনে রাখবি ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে যেহেতু লিমিট থাকে না, তাই কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা কিন্তু লিখতে হয়। অঙ্কের ক্ষেত্রেও লিখতে হবে, অঙ্কের ক্ষেত্রে হলে 1 নম্বর করে কাটবে। আর ফিজিক্সের ক্ষেত্রে বেশি লাগে না, এটা লিমিটের দিয়ে কাজ চলে যায়, আর যতটুকু ওটা লাগে হয়ে যায় ওগুলো। আর ডেফিনাইট ইন্টিগ্রাল হচ্ছে তোর লিমিট দেওয়া থাকবে, তোকে লিমিট ওয়াইজ বিয়োগ করতে হবে, আপার লিমিট মাইনাস। তাই তোরা বুঝতে পারলি আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল আর ডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমি লাস্টে সব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমরা পড়বো হচ্ছে এর সূত্রগুলো, ঠিক আছে? সূত্রগুলো কি পড়বো চল দেখে নি, ঠিক আছে? তো আমি এবার সূত্রগুলো বলছি, সূত্রগুলো নোট ডাউন করবি। এতক্ষণ ধরে যা বুঝিয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। চল দেখা যাক। প্রথমে আসবে x to the power n integration of x to the power n dx। আমি x to the power n টা আরেক জায়গায় পেয়েছিলাম, ওটা ডিফারেন্সিয়েশনে। মনে রাখবি ডিফারেন্সিয়েশনগুলো যা অ্যান্সার বেরোচ্ছে ওই অ্যান্সারগুলো ইন্টিগ্রেশনগুলোই হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে আমি দেখাচ্ছি, এটা না, এটা হচ্ছে ট্রিগনোমেট্রিকগুলো দেখাচ্ছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমি পেয়েছিলাম যদি x টু দি পাওয়ার n থাকে, তাহলে কি পেয়েছিলাম? পাওয়ার নিচে আসে আর পাওয়ারের সঙ্গে 1 বিয়োগ হয়, মানে x টু দি পাওয়ার n মানে কি n ইনটু xn, x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটু উল্টো হয়, পাওয়ারের সঙ্গে 1 যোগ হয়, আর এই পাওয়ারে এই যে 1 যোগ হলো সেটা নিচে চলে আসে, মানে n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 চলে আসে। অবশ্যই প্লাস c লিখতে হয়, c এর পাশে c ইকুয়ালস টু i ডট c বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখতে হয়। ওকে, বোঝা গেল জিনিসটা? এরপরে আমাদের আসবে sin x।
মনে কর আমি cos x এর ডিফারেন্সিয়েশন কি পেয়েছিলাম sin x, যদি ওই cos x এর ডিফারেন্সিয়েশন পেয়েছি sin x, তাহলে ওই sin x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে cos x, তাই না? তো ইন্টিগ্রেশন অফ sin x dx, এই c ইকুয়ালস টু i ডট c কিন্তু বইটার ক্ষেত্রে যখন c লিখবি তখন এটা লিখতে হবে। আমি শুধু c গুলো লিখে যাচ্ছি, তোরা পরীক্ষায় এটা লিখে দিস, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে যেখানটা লাগে লিখে দিস, ঠিক আছে? sin x dx, তার মানে এখানটা হয় কি হয়, কি বললাম, cos x এর ডিফারেন্সিয়েশন sin x, sin x এর ইন্টিগ্রেশন হবে cos x প্লাস c, বুঝলি? যদি আমি বলি যে ইন্টিগ্রেশন অফ cos x, cos x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? cos x এর ডিফারেন্সিয়েশন ছিল না মাইনাস sin x। যদি আমি cos x লিখি এর ইন্টিগ্রেশন কি হবে তাহলে কি হবে, মাইনাস sin x ছিল, তাহলে যদি এটা আমি ইন্টিগ্রেশন লিখি তাহলে কি হবে cos x, ওহো সরি একটুখানি ভুল হয়ে গেল, বুঝলি? sin x dx, তো এই দেখ ddx of cos x, ddx of cos x ছিল, ddx of cos x এর ডিফারেন্সিয়েশন কি ছিল, মাইনাস sin x ছিল। যদি আমি একটা কাজ করি, এই sin x টাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করে দিই আর মাইনাসটাকে আমি উঠিয়ে দিই, ঠিক আছে? sin x টাকে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাসটাকে উঠিয়ে দিই, তাহলে এখান থেকে এটা আসবে তোর মাইনাস cos x প্লাস c, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? বুঝলি, এখানে একটা মাইনাস হবে। এটা বুঝতে পারলি কি হচ্ছে? জাস্ট এটার ডিফারেন্সিয়েশন যা হবে, এখানে যদি মাইনাস না থাকে মাইনাসটা এখানটায় এসে হবে, মানে ডিফারেন্সিয়েশন যেটা হলো সেটাই হবে। ddx অফ cos x এর ডেরিভেটিভ হচ্ছে তোর মাইনাস sin x। এবার এখানটা দেখ sin এ কি মাইনাস আছে? নেই, তাহলে মাইনাস যেহেতু নেই, ইন্টিগ্রেশন অফ sin x dx যদি করি তাহলে এটাই আসবে, শুধু মাইনাসটা সামনে চলে আসবে, এই উত্তরে মাইনাসটা চলে আসবে, আর কিচ্ছু না, ঠিক আছে? তো বোঝা গেল। আর ddx অফ cos x dx, ddx অফ cos x dx, ddx অফ cos x dx এর ইন্টিগ্রেশন কি? হ্যাঁ, sin x কি করে, sin x প্লাস c, sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে যদি sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়, যদি sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হওয়া উচিত, sin x, সিম্পল। তো নিশ্চয়ই বুঝতে পেরেছি সেটা। এবার 4 নম্বরে যেটা হবে এটা হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন ছিল ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx কার ডিফারেন্সিয়েশন মনে আছে? tan x এর, tan x প্লাস c। তারপরে কি ছিল? তারপরে আছে যে cosec স্কয়ার x dx, ঠিক আছে? cosec স্কয়ার x dx, এটা কার ডিফারেন্সিয়েশন? মাইনাস cosec স্কয়ার x কার ডিফারেন্সিয়েশন? আমি শুধু এখানে প্লাসটা লিখবো কারণ মাইনাসটা আমি উত্তরে লিখব, cosec স্কয়ার x dx মাইনাস cosec স্কয়ার x কার ডিফারেন্সিয়েশন মনে আছে? মাইনাসটা কোড দিয়ে আসলে এর মাইনাসটা আমি পাশে লিখছি, ঠিক আছে? মাইনাস cot x প্লাস c, মনে আছে? ddx অফ cot x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস cosec স্কয়ার x, আর যদি ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx হয় তাহলে কি হবে? মাইনাস cot x প্লাস c। তো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যদি মুখস্থ থাকে, ইন্টিগ্রেশনের ট্রিগনোমেট্রি সূত্রগুলো মোটামুটি তোর হয়ে যাবে, ঠিক আছে? দেন 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে হচ্ছে sec x tan x, sec x tan x কার ইন্টিগ্রেশন ছিল, এই ডিফারেন্সিয়েশন ছিল sec x tan x dx, কার ডিফারেন্সিয়েশন ছিল মনে আছে? sec x tan x কার ডিফারেন্সিয়েশন ছিল মনে নেই? sec x প্লাস c, মনে পড়ছে? তারপরে আছে cosec x cot x, cosec x cot x,
এটা মাইনাসে ছিল মনে কর, মাইনাস কোসেক এক্স কস এক্স, কার ডিফারেন্সিয়েশন মনে আছে? কোসেক এক্স কট এক্স ডিএক্স, এটা কার ডিফারেন্সিয়েশন মনে হচ্ছে না? মাইনাস কোসেক এক্স, মানে কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন। কিন্তু এখানটায় কোসেক এক্স এর এখানে যেহেতু উত্তরটা আছে, তো উত্তরটা কি হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে? কারণ ডিডিএক্স অফ কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? ডিডিএক্স অফ কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল মনে আছে? এই যে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাই না? ডিডিএক্স অফ কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এই মাইনাসটাকে আমি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে আমি বলতে পারি যে এখানটায় কি কোসেক এক্স কট এক্স dx integration equals to minus cosec x plus c বলতে পারি এটা মাইনাস cosec x plus c। তাহলে এখানটা কি হবে? মাইনাস cosec x plus c। সূত্রগুলো বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে? আশা করছি বোঝা যাচ্ছে, না বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে। তারপরে কি আছে? তারপর আচ্ছা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আমি কি বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে সবাই বদলে যায়, কিন্তু ই টু দি পাওয়ার এক্স কিন্তু বদলায় না, ঠিক আছে? তাহলে কি হবে? 8 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? নিশ্চয়ই ই টু দি পাওয়ার এক্স ই হবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি where c equals to i dot c। i dot c মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, মনে পড়ছে? ঠিক আছে। এবার কি আমরা log x এর ডিফারেন্সিয়েশন কি পেয়েছিলাম? dx by x, ঠিক আছে? তাহলে আমি যদি dx by x এর ইন্টিগ্রেশন করি তাহলে কি করব? dx by x বা 1 by x dx কি হয়? 1 by x dx মনে পড়ছে? log mod x plus c, ঠিক আছে? log mod x plus c। আর একটা ছিল আমাদের কি, যেটা 10 নম্বরে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx। এটা কি ছিল আমাদের ডিফারেন্সিয়েশন? a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x dx ডিফারেন্সিয়েশন কি ছিল? যে a টু দি পাওয়ার x log a, log a। এখানটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি সেটা গেছে কোথায়? এটা গুণে গেছে, তাই না? log a কি হয়েছে? গুণ হয়েছে। শুধু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? a টু দি পাওয়ার x বাই, শুধু এটার ক্ষেত্রে a টু দি পাওয়ার x dx মানে হচ্ছে a টু দি পাওয়ার x বাই log a, ঠিক আছে? এইটুকু মাথায় রাখবি। তাহলে আমাদের এখানটায় a টু দি পাওয়ার x dx, যেখানটায় ইন্টিগ্রেশন হচ্ছে a টু দি পাওয়ার x বাই log a। আমরা জানতাম যে এর ডিফারেন্সিয়েশনটা কি ছিল? এই ডিফারেন্সিয়েশন ছিল a টু দি পাওয়ার x ইনটু log a, কিন্তু এর ইন্টিগ্রেশন হচ্ছে a টু দি পাওয়ার x বাই log a। ওকে, তো এরপর যেটা আসবে, এরপর বেশি কিছু নাই, মানে মোটামুটি এর সূত্র শেষ। এরপরে কিছু কিছু জিনিস আমি বলছি, যেমন কত নম্বর হলো? এটা 11 হবে। ইন্টিগ্রেশন অফ যদি dx বলে তাহলে কি হবে? শুধু dx বলছে, মানে dx মানে কি? dx মানে ছোট অংশ, এটার যদি ইন্টিগ্রেশন করা হয় শুধু আমরা x পাবো, x প্লাস c, তাই না? এটার সাথে প্লাস c হবে, ঠিক আছে? আর 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে ইন্টিগ্রেশন অফ k dx। k মানে হচ্ছে কনস্ট্যান্ট, where k equals to constant। তো কি হয়? k বাইরে যায়, k বাইরে গেলে dx হয়। হ্যাঁ, কি হয়? কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে যেতে হয়। তারপর dx এর মানে তো x, তার মানে কি হয়? kx
প্লাস সি। আর 12 নম্বর হচ্ছে তোমার আগে ছিল ডিএক্স হয়ে গেছে, কে ডিএক্স হয়ে গেছে। দেন হচ্ছে তোমার ডিএক্স কে ডি। ও হ্যাঁ, যদি কোনো ফাংশন এরকম ভাবে দেখে ইউ প্লাস ভি দুটোই ফাংশন, হ্যাঁ এরকম ডিএক্স এর মধ্যে থাকছে, তাহলে দেখ এই দুটোকে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। কি হবে? ফার্স্টে হচ্ছে ইউ ডিএক্স প্লাস ভি ডিএক্স, ঠিক আছে। 13 নম্বর কি আছে? ইন্টিগ্রেশন অফ ইউ মাইনাস ভি ডিএক্স, এটাকে আলাদা আলাদা ভাবে লিখতে হবে ইউ ডিএক্স মাইনাস ভি ডিএক্স। ওকে, এই কটা জিনিস জাস্ট আমাদের হাতের মুঠোয় করতে হবে, তাহলেই আমাদের সব কিছু হয়ে যাবে। এবার এখান থেকে আমি একটা উদাহরণ ধরি। আমি বলেছিলাম যে যেরকম আমরা ফাংশনটাকে ভাঙতে পারি সেরকম আমরা জুড়তে পারি। এবার আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 10, ঠিক আছে। y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 10 ধরছি। এটাকে আমি ফার্স্টে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হবে? dy dx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 10 মানে কত? এক্স টু দি পাওয়ার, এখানে সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n কত আছে? 10 ইন্টু এক্স উপরে 10 মাইনাস 1, তাই না? dy বাই dx ইকুয়ালস টু 10x 10 মাইনাস 1 মানে 9। এবার যদি আমি এটা কাজ করি, এখানটা এটা আমার বেরোলো, এর কি বেরোলো? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবার আমাদের প্রমাণ করতে হবে যে এই 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 যেটা বেরোলো, এইটাকে আবার জুড়লে বা ইন্টিগ্রেশন করলে আমি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 10ই পাবো। এটা প্রমাণ করা যাক। আমি কি করে ইন্টিগ্রেশন ফর্মে সাজাবো? ডিফারেন্সিয়েশন থেকে কিচ্ছু না, জাস্ট ডিওয়াইটাকে এখানটা লিখবো, ওইদিকে ডিএক্স পাঠিয়ে দেবো, এইদিকে ডিএক্স পাঠিয়ে দেবো, ঠিক আছে। 10x টু দি পাওয়ার 9 ইন্টু ডিএক্স, উভয় দিকে যদি আমি সমাকল করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে কি হয়? dy ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 10x টু দি পাওয়ার 9 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো? ইন্টিগ্রেশন অফ dy মানে কি? y, আর 10x টু দি পাওয়ার 9 মানে কি? এখান থেকে কনস্ট্যান্ট 10টাকে আগে বেরোবে, আর x টু দি পাওয়ার 9 এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 9 dx। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 10 x টু দি পাওয়ার 9 এর ইন্টিগ্রেশন কি? x টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই 9 প্লাস 1, এই যে সূত্র 9 প্লাস 1 বাই 9 প্লাস 1 প্লাস কি হবে? c। c এর কেসটাকে আমি বলছি আবার। তারপরে তাহলে আমার উত্তর কি আসছে? y ইকুয়ালস টু 10 ইন্টু x টু দি পাওয়ার 10 বাই 10 প্লাস c, 10 কেটে গেল, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 10 প্লাস c। এবার তুই বলতে পারিস যে আমার তো এখানটা কনস্ট্যান্ট এসছে, কিন্তু আমারটা ছিল y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 10। তাহলে এখানটা কেসটা কি? এখানে কিচ্ছু না, আমি বলেছিলাম কনস্ট্যান্ট যা খুশি হতে পারে। তাহলে কনস্ট্যান্ট যদি যা খুশি হয়, তাহলে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 হবে না? কে বলেছে? কনস্ট্যান্ট যদি 0 হয়েছে, তার মানে তো আমার আসছে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 10। তাহলে আসলো, মিললো, জিনিসটা মিললো, এই দুটো ফাংশন মিললো, এইটা আর এটা মিললো। তার মানে আমি প্রমাণ করলাম যেরকম ভাবে আমি ডিফারেন্সিয়েশন করলাম, সেরকম ভাবে আমি ইন্টিগ্রেশন করে ওই ফাংশনটাকে আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার যদি বলে যে না, এবার তোমাকে আর এই প্লাস সিটা কেন হলো? প্লাস সিটা হলো হচ্ছে ইনডেফিনাইট বলে, মানে এখানটা কোনো লিমিট দেওয়া নেই, কোনো লিমিট নেই, লিমিটের মধ্যে নেই বলে এখানটা প্লাস সিটা হলো, ঠিক আছে। যদি এখানে লিমিট দেওয়া থাকতো তখন প্লাস সি হতো না, ঠিক আছে। লিমিট ধর আমি এইটাকে আমি লিমিট দিয়ে করছি, ঠিক আছে, লিমিট দিয়ে করছি। ধরা যাক এখানে আমি এসছে কত? y ইকুয়ালস টু আমি পেয়েছিলাম, ধরি লিমিটে, লোয়ার লিমিটে 5, আপার লিমিটে 10। লোয়ার লিমিটে 5 আছে, আপার লিমিটে 10 আছে, ঠিক আছে। আর এখানে 10x টু দি পাওয়ার 9 dx, 10x টু দি পাওয়ার 9 dx। এই একই জিনিসকে করব, এখানে শুধু লিমিটটা দেওয়া আছে, এখানটা লিমিট দেওয়া ছিল না। জাস্ট কি হবে? y ইকুয়ালস টু 10 বাইরে যাবে, 5/10, এই 5/10 বলছি, 5 থেকে 10, আর এদিকে
এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স। তার মানে y ইকুয়ালস টু 10, ঠিক আছে 10, আর এরকম একটা বক্স করে নেবে। যখনই এই ইন্টিগ্রেশনটা ওঠাবে তখন এই লিমিটগুলো একটা বক্স করে নিয়ে দিবে, মানে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 ইন্টিগ্রেশন করলাম 9 প্লাস 1, ঠিক আছে। এবার এইটা কি করলাম 10 5, যে আপার লিমিট আর লোয়ার লিমিট, ঠিক আছে। আপার লিমিট লোয়ার লিমিট কি করলাম, জাস্ট ইন্টিগ্রেশনটা উঠিয়ে ইন্টিগ্রেশন করলাম। আগে লিমিটে হাত দেওয়ার দরকার নেই, লিমিটটাকে সাইডে রাখো, প্রথমে ইন্টিগ্রেশন করবে। তাহলে আমার এখান থেকে পেলাম y ইকুয়ালস টু 10 উপরে x টু দি পাওয়ার 10 বাই 10, এদিকে 10 থেকে 5। আমি এই 10টাকে বাইরে বের করে নিতে পারি। মনে রাখবি লিমিট সবসময় এক্সেই বসবে, এই যে যেটা ভ্যারিয়েবল থাকে মানে এই এক্সটা যেটা এই এক্সেই বসবে, ঠিক আছে। লিমিট সবসময় এক্সেই বসবে, ঠিক আছে। তাহলে আমি নিচে 10টাকে বাইরে বের করে নিয়ে আসি। y ইকুয়ালস টু 10 বাই 10 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 10, মানে হচ্ছে 10 আর 5, উপরে 10 নিচে 5, 10 বাই 10 কেটে 1 হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়ালস টু, এবার শুধু x এর মান কোনটা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট কোনটা 10, তার মানে 10 টু দি পাওয়ার 10 মাইনাস 5 টু দি পাওয়ার 10। এবার এই দুটোকে বিয়োগ করে যাওয়া যাবে, সেটাই হচ্ছে আমার ডেফিনাইট ইন্টিগ্রালের অ্যান্সার। এখানটা সি আসবে না, তার কারণ বুঝলি, কারণ লিমিট দেওয়া আছে। এখানটা লিমিট দেওয়া নেই বলে তাই জন্য ইনডেফিনাইট ইন্টিগ্রালে কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তার মানে আজকে আমাদের এইটুকু হলো। আশা করছি সবাই সব কিছু বুঝতে পেরেছো। এর পরের ক্লাস থেকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ, যেটা ক্লাস 12 ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা করা শুরু করবো। একদিনেই মনে হয় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা কমেন্ট করো, তোমাদের ফ্রিতে দিচ্ছি সব ক্লাস। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো, তাহলে আমারও সহযোগিতা হবে, আমিও আরও ভিডিও বানাবো, ঠিক আছে। পাশে আছি তোমাদের, দেখো দেখে, আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।